Assalamu alaikum, my dear learners, viewers, and well-wishers. This is M. Zakaria. Hope that all are safe and sound. I am also fine. Today, I am going to talk about a very important part of English second paper, that is changing sentence. So, let's get started. Sentence সাধারণত স্ট্রাকচার বেসড তিন প্রকার, সেগুলো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড। তাহলে আমরা আজকে দেখব কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করতে হয়। আমাদের আজকের সেন্টেন্সটি আমাদের একজন শিক্ষার্থী আমাদেরকে রিকোয়েস্ট করেছে, সেই অনুযায়ী আমরা ওই সেন্টেন্সের আজকে কারেকশন করে দিচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা দেখব এখানে কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, যেহেতু আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, এই কমপ্লেক্স সেন্টেন্স অনেক প্রকারের হয়ে থাকতে পারে, তবে শিক্ষার্থী যেটা আমাদেরকে অনুরোধ করেছে সেটি হচ্ছে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দেখা যাক, প্রথমে ইফ থাকবে, দেন এরপরে একটি বাক্য থাকবে, বাক্যাংশ যাকে আমরা ক্লজ বলতে পারি। ঠিক আছে, তারপরে একটি কি থাকবে, কমা থাকবে। দেন এরপরে আরেকটি এখানে ক্লজ থাকবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমরা সংক্ষেপে বলি তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের একটি চিহ্ন হচ্ছে ইফ, এবং ইফের পরে একটি বাক্যাংশ ক্লজ থাকবে, দেন কমা থাকবে, এরপরে আরেকটি ক্লজ থাকবে। তাহলে আমরা জানি ক্লজ কি, ক্লজ হচ্ছে যেখানে একটা সাবজেক্ট থাকতে হবে, 100% একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে, এরপরে আপনার এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে। একটি বাক্যাংশ হতে গেলে আমাদের সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব লাগবে। ঠিক এরপরে এখানেও তাহলে একই অবস্থা, একটি সাবজেক্ট লাগবে, দেন একটা ফাইনাইট ভার্ব লাগবে, এক্সটেনশন থাকতে পারে, নাও থাকতে পারে। টোটাল ফিগার হচ্ছে এটা। তাহলে এবার আমরা জানি ইফ যুক্ত যেই ক্লজটি থাকবে, অর্থাৎ ইফের পরে যে বাক্যটি থাকবে সেই বাক্যটির নাম হবে সাবঅর্ডিনেট ক্লজ অথবা সাবঅর্ডিনেটিং ক্লজ, যেটাকে আমরা বাংলায় বলতে পারি সহায়ক বাক্য। তাহলে এটা যদি সাবঅর্ডিনেটিং ক্লজ হয়ে যায়, তাহলে পরবর্তী যে বাক্যাংশ ক্লজটি থাকবে সেটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, মূল নাম। ঠিক আছে, সেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারি, একই কথা। আর এটাকে সাবঅর্ডিনেটিং ক্লজ মানে এটাকে আমরা ডিপেন্ডিং ক্লজ বলতে পারি, ডিপেন্ডিং ক্লজ অর্থাৎ সহায়ক বাক্য। তাহলে টোটালি আমরা বুঝতে পারলাম যে কমপ্লেক্স সেন্টেন্সের একটা ছোটখাটো স্ট্রাকচার। ঠিক এই কমপ্লেক্স সেন্টেন্স যদি ইফ যুক্ত হয়, সেই কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড করতে হয় সেটা আমরা এখন দেখে নেব। তাহলে আমরা এখন কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে করতে হয় এটার একটা নোটস আমরা আগে দিয়ে দিই। ধরুন আমরা কম্পাউন্ড সেন্টেন্স যদি করি, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সের একটা স্ট্রাকচার আপনাদেরকে আগে ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স মানে এখানে একটি বাক্য থাকবে, সেন্টেন্স থাকবে, হ্যাঁ, যেটাকে আমরা ক্লজ বলি। ঠিক আছে, তারপরে মাঝখানে আপনার ফ্যান ভয়েস থাকতে পারে, ফ্যান ভয়েস থাকে। ঠিক এরপরে আর কি থাকবে, সেন্টেন্স থাকবে, অর্থাৎ ক্লজ থাকবে।
মজার বিষয় হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যেই সেন্টেন্স বা ক্লজ থাকবে সবগুলো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে মূল বাক্য, অর্থাৎ সবগুলো ক্লজই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ স্বাধীন বাক্যাংশ থাকে। তাহলে এখানেও কি থাকতে হবে, তোমার একটা সাবজেক্ট থাকতে হবে, প্লাস আরেকটা কি থাকতে হবে, ফাইনাইট ভার্ব থাকবে, দেন এরপরে বাক্যাংশ থাকতে পারবে। ওকে, ঠিক একইভাবে এখানেও একই কথা। তাহলে সেন্টেন্স দ্যাট মিনস এটা একটা ক্লজ। এটা কী ধরনের ক্লজ হবে তাহলে? প্রিন্সিপাল ক্লজ। কী ধরনের ক্লজ বলো? প্রিন্সিপাল ক্লজ। এটাকে আমরা আবার কি হিসেবে বলতে পারি? এজ এ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ স্বাধীন ক্লজ হিসেবে আমরা বলতে পারি। একই, তার মানে আমরা শিখতে পেলাম যে কম্পাউন্ড সেন্টেন্সে যে দুটি বাক্য থাকবে, দুটি বাক্যই হবে যে প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কি থাকবে? ফ্যান ভয়েস থাকবে। ওকে, আচ্ছা একইভাবে এখানেও কি থাকতে হবে তাহলে? সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকতে হবে, এরপরে বাক্যাংশ থাকতেও পারে, নাও পারে। আচ্ছা ফ্যান ভয়েস মানে তোমরা জানো মাঝখানে দি ফর থাকতে পারে, দি এন্ড থাকতে পারে, এন্ড দি নট থাকতে পারে, বি দি ভার্ব থাকতে পারে, ও দি অর থাকতে পারে, ওয়াই দি ইয়েট থাকতে পারে, এস দি সো থাকতে পারে। এটি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের ছোটখাটো একটি স্ট্রাকচার। ঠিক আছে, এবার আমরা আমাদের শিক্ষার্থী যে সেন্টেন্সটি পাঠিয়েছে সেটির আমরা আনসার করব। শিক্ষার্থী আমাদেরকে যে সেন্টেন্সটা পাঠিয়েছে সেটি হচ্ছে ইফ যুক্ত বাক্য, কিন্তু এই বাক্যাংশের মধ্যে যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে, দেন এরপরে এক্সটেনশন। চমৎকার বিষয় হচ্ছে এই সাবজেক্টটি যদি কি হয়? থার্ড পারসন হয়। কোন পারসন বলেন? থার্ড পারসন। আবার বলে দিচ্ছি, ইফ যুক্ত বাক্য 100% কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে যদি থার্ড পারসন হয় সেক্ষেত্রে আমাদের কম্পাউন্ড করার একটা নিয়ম রয়েছে। আগে আমি একটু বলি, তার সেন্টেন্সটা আমরা একটু বলি। ইফ হি ওয়ার্কস হার্ড, ইফ হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, দেন কমা হি উইল শাইন ইন লাইফ, সে জীবনে কি করবে? শাইন করবে, উপভোগ করবে। তাহলে আমরা বুঝতে পারলাম ইফ যেহেতু আছে 100% এটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। ওকে, দেখো এখানে একটা সাবজেক্ট আছে, এই যে সাবজেক্ট, ওয়ার্কস এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, হার্ড এটাকে আমরা কি হিসেবে নিলাম? এক্সটেনশন হিসেবে। আর পরবর্তী একটা ক্লজ থাকবে না, এই ক্লজটার নাম আমরা কি বলেছিলাম? যে প্রিন্সিপাল ক্লজ বলেছি না? এটাকে আমরা মজা করে বলতে পারি ডোন্ট টাচ ক্লজ। ডোন্ট টাচ ক্লজ, অর্থাৎ যে ক্লজটাকে কেউ টাচ করতে পারবে না, এটা যেখানে আছে যেরকমই আছে সেরকমই বসে থাকবে। আমার কথা হচ্ছে ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে যদি সাবজেক্ট যদি কি হয়, আপনাদের মনে আছে সাবজেক্ট যদি কি হয়? থার্ড পারসন। সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে কম্পাউন্ড করার সময় আমাদের নিয়ম হচ্ছে, কম্পাউন্ড করার সময় আমাদের নিয়ম হচ্ছে প্রথমে, আমি একটু কম্পাউন্ড সেন্টেন্সটা আবারও বলে দিচ্ছি, তোমরা আবার বলে যেতে পারো। কম্পাউন্ডের যে নিয়মটা হচ্ছে দুটি ক্লজ, মাঝখানে এন্ড অর ভার্ব থাকবে, অর্থাৎ ফ্যান ভয়েস থাকবে, দেন আরেকটি বাক্য থাকবে, দুটি ইন্ডিপেন্ডেন্স ক্লজ বা স্বাধীন বাক্য। ওকে, যদি ইফ যুক্ত বাক্য প্লাস এটা যদি সাবজেক্ট যদি থার্ড পারসন হয়ে থাকে তাহলে আমাদের একটা নিয়ম হচ্ছে প্রথমে একটা লেট আনতে হবে।
প্রথমে একটা কি আনতে হবে বলো, লেট আনতে হবে, এটা রুলস। আবার বলছি, ইফ প্লাস সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় সেক্ষেত্রে প্রথমে একটা আমাদের রুলস অনুযায়ী কি আনতে হবে, লেট আনতে হবে। ওকে, আর আমরা জানি লেট এর পরে সব সময় অবজেক্টিভ ফর্ম, লেট এর পরে সব সময় অবজেক্টিভ ফর্ম হবে, লেট এর পরে সব সময় অবজেক্টিভ ফর্ম হবে। তাহলে লেট এর পরে আজকে থেকে যতদিন বাঁচবো আমরা কি ফর্ম বসাবো, অবজেক্টিভ ফর্ম বসাবো। আচ্ছা ঠিক আছে, তারপরে কি হবে বলো, এখানে যা আছে এই বাক্যাংশ যা আছে সবকটি বসো, এখানে বাক্যাংশ যেটা আছে সেটা বসো। তারপরে আমরা সমজাতীয় হলে এন্ড বসাবো, এটা আমরা জানি। যে কোনো একটি অপশন হলে অর বসাবো, আর বিপরীত বোঝালে আমরা পাঠ বসাবো। ওকে, যেহেতু এই বাক্যটি আমরা বুঝতে পারছি যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে যে সে জীবনে কি করবে, এনজয় করবে, উপভোগ করবে, জীবনটা উন্নতি লাভ করবে, তাহলে এটা সমজাতীয় বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে মাঝখানে একটু কি বসাতে পারি, এন্ড বসাতে পারি। এরপরে আমাদের তাহলে এই তিনটা থেকে আমরা কি বসালাম, এন্ড বসালাম। তারপরে এই যে একটা প্রিন্সিপাল ক্লজ আরেকটি বাক্য আছে বাক্যাংশ, এটা হুবহু বসালাম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইফযুক্ত বাক্য এবং সেই বাক্যের সাবজেক্ট যদি থার্ড পার্সন হয়, কম্পাউন্ড করার সময় আমাদের একটা কি বসাইতে হবে, প্রথমে লেট, আর সাবজেক্ট এটা কি বসাইতে হবে, অবজেক্টিভ ফর্ম, তারপরে বাকি সব কটি বসিয়ে দিবেন। এরপরে এন্ড অর বার থেকে অর্থ বুঝে আপনি বসাবেন, এটা সমজাতীয় তাই আমরা এন্ড বসালাম। এরপরে এই পরের যে বাক্যাংশ আছে সেটা বসবে। তাহলে আমরা দেখে দেখে এই বাক্যটা করে ফেলি খুব সহজে। তাহলে যেহেতু আমরা এই পাশে একটা আমরা বসাচ্ছি না, সেটা তো কমপ্লেক্সের চিহ্ন, কম্পাউন্ডে তো সেটা বসার সুযোগ নেই। আচ্ছা, তাহলে আমরা প্রথমে একটা কি বসাবো, লেট, এটা রুলস স্ট্রাকচার। দেন তারপরে আমরা সাবজেক্টের কি ফর্ম বসাবো, অবজেক্টিভ। তাহলে আসো তো হি, এটা যেটা আছে হি, এটার অবজেক্টিভ ফর্ম কি বলো, হিম। হি এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। অবজেক্টিভ ফর্মের পরে আমরা কি বলছি, জাস্ট বাকি অংশ বসে যাবে। বাকি অংশ বসলো, এখানে যে ভাবটা বসবে সেই ভাবটা অবশ্যই কি ভাব হবে, মূল ভাব। সেই ভাবটা অবশ্যই কি হতে হবে, মূল ভাব। তাহলে আসো প্রথমে একটা লেট দিলাম, তারপরে আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দিলাম। তাহলে হি এটার অবজেক্টিভ ফর্ম কি বলো, হিম। তারপরে আমরা এখানে কি এখন ওয়ার্কস বসাবো, এই যে বাকি অংশ বসবে বলছি, এখানে কি ওয়ার্কস বসাবো নাকি শুধুই ওয়ার্ক বসাবো, শুধুই ওয়ার্ক বসাবো। কেন বসাবো বলো তো, আমরা বলেছি অবজেক্টিভ ফর্মের পরে যে ভাবটা বসবে সেটা কি ধরনের ভাব হবে, মূল ভাব। তাহলে আমরা ওয়ার্ক বসালাম, দেন এরপরে হার্ট আছে, হার্টটা বসিয়ে। তারপরে দেখো সমজাতীয় যেহেতু বাক্যটি, তাহলে আমরা একান্তে কি বসালাম, হ্যান্ড বসালাম, হ্যান্ড বসালাম। তারপরে আমরা কি বলেছি, পরবর্তী বাক্যাংশটা এখানে কি হয়ে যাবে, বসে যাবে। তাহলে এখানে কি আছে, পরবর্তী বাক্যাংশটা তাহলে হি উইল শাইন ইন লাইফ। আশা করি বাক্যটি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমাদের যদি আর কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে SMS করবে, আমরা সেই সমস্যার সমাধানগুলো সলিউশন করে দেওয়ার জন্য চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস আ লট টু অল। আসসালামু আলাইকুম।